গল্পকুটিরে সকলকেই স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প। গল্পের নাম একটি সত্য গল্প। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। বৈকুণ্ঠ বল্লভ উদাত্ত গলায় বললেন, এক্ষুনি নাইবা হলো, চলুক না আমার সঙ্গে, হয়েই যাবে, দেব কোনো একটা খানে ঢুকিয়ে ওকে। বৈকুণ্ঠ বল্লভের জ্ঞাতিবোন জলদবালা তবু কুণ্ঠিতভাবে বলে, কতদিনে হয় না হয়, তুমি বরং মেজদা গিয়ে একটা চাকরি বাকরি ঠিক করে একখানা পোস্ট কার্ড ফেলে দিও, পত্রপাঠ আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। বৈকুণ্ঠ এই কথা কানে নেন না। তিনি বলেন, কেন, এখনই বা যেতে আপত্তি কিসের? জামালপুরে জল হাওয়া ভালো, খিদে তেষ্টা বাড়ে, 2 দিনে তো ছেলের শরীর সেরে যাবে, ম্যালেরিয়ায় ভুগে ভুগে তো হাড্ডি সার। জলদবালা থানের আঁচলে চোখ মুছে বলে, তোমার মহৎ প্রাণ মেজদা, তাই বললে কথা, ছেলের কাকারা তো তাকিয়েও দেখে না। বৈকুণ্ঠ বল্লভ দাবরানি দিয়ে বলেন, থাম জলদ, বড় বড় তোর কথা রাখ, মহৎ প্রাণ, যেন স্কুলের পাঠ্য বই থেকে তুই ভাষা শিখে এলি। কাকারা দেখবে কোথা থেকে, ছা পোষা বই তো আর নয়। যা, তুই বরঞ্চ ছেলে জামা কাপড় সব গুছিয়ে রাখবে, কাল সন্ধে আমাদের গাড়ি। জলদবালার তবুও অস্বস্তি ঘটছে না। ছেলে তো তার খুব সুবিধের নয়, মাথা আছে তবু পড়বে না, এতদিন যদি পড়া চালিয়ে গেলে একটা পাশ করে বেরোতো, কিন্তু বাপ যেই মরল, পড়া ছেড়ে দিয়ে এই 2 বছর দাগা সার হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় যত ডান পিটেদের সর্দার সে। সেই ছেলেকে এমনি জ্ঞাতি ভাই আর ভাজের ঘাড়ে চাপিয়ে দেবে? ছেলে কি করবে, কি বা না করবে? চাকরি একটা হয়ে গেলে বাঁধা জোয়ালে পড়ে যাবে, এদিক ওদিক আর করতে পারবে না। জলদবালা তাই আরো কুণ্ঠিত গলায় বলে, তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলে আমিও খুব নিশ্চিন্ত হই মেজদা, কিন্তু ভাগ্নে যে তোমার মতো তেমন সুবুদ্ধি নয়, বেকার ঘুরে বেড়ালে কি না কি উৎপাত করবে, সেই আমার ভয়। এত যে ভোগে তবু তো দ্বার কমে না। বৈকুণ্ঠ হা হা করে হেসে উঠে বলেন, ভাগ্নেটির গুণের কথা তো গায়ে ঢুকে পর্যন্তই শুনছি, জগাই মাধায়ের একজন, তা কি আর হবে? মায়ের ওপর এখন উৎপাত করছে, না হয় মামার ওপর করবে 2 দিন। জোয়াল ঘাড়ে পড়লেই সব ঠিক হয়ে যাবে বাবা, চিড়ে চ্যাপটা হয়ে যাবে। ও তুই আর দমনা করিস না। কই, ডাকতো ছোড়াকে দেখি একবার। বৈকুণ্ঠ বল্লভের সামনে মাথাটা কতখানি তোলে। বৈকুণ্ঠ বল্লভ জামালপুরে রেলের চাকরি করেন, মোটা মাইনের চাকরি, মাস গেলে 100-র ওপর আরো 25টি টাকা ঘরে আনেন, সবটাই ঘরের লক্ষ্মীর হাতে তুলে দেন সংসার খরচ বাবদ। তবে উপরিগুলো সেটা পকেট থেকে ঘরে যায় না, পকেটেই ঘোরে। পকেট থেকে কোনো এক সময় তার খানিক যায় পোস্ট অফিসে মানি অর্ডার মূর্তিতে পরিণত হয়ে যেতে। মাসের গোড়ায় মানি অর্ডারের কুপন লেখা একটা কাজ, রীতিমতো সময় লাগে। যত সব অচপাড়া গায়ে ঠিকানাই তো বেশি। শহরে কে আর 2টি কি 3টি কি 4টি টাকার জন্য পিয়নের পথ চেয়ে হাপিত্তেশ করে বসে থাকে? তা 2 টাকার একটা গরিব বিধবার পেটের ভাতটা হয়ে যায়, নয়তো কোনো দুঃখের ছেলের পড়ার খরচটা মেটে। প্রসন্নময়ী কিন্তু এগুলো টের পান না। পেলে আর প্রসন্নময়ী মূর্তিতে থাকতেন কিনা বলা শক্ত। প্রসন্নময়ী রত্নগর্ভা আবলুস কাঠের মতো গুটি সাথে কন্যা তিনি পাবলিশ করেছেন, এবং এখনো আশা রাখছেন 8ম গর্ভটি কৃষ্ণমূর্তিতে আবির্ভূত হতে পারে। 3টির মেয়ের অলরেডি বিয়ে দিয়ে ফেলেছেন বৈকুণ্ঠ বল্লভ, আরও চেষ্টায় আছেন 2টোকেই এক রাতেই পার করতে। 3 জামাইয়ের মধ্যে 2টোকে বৈকুণ্ঠ বল্লভই এই জামালপুরের সোনার চাকরি মানে রেলের চাকরি করে দিয়েছেন। তবে মেয়েরা এখনো বাসায় আসবার সৌভাগ্য অর্জন করেনি, শ্বশুরবাড়িতে গ্রামেই থাকে। আর একটা মেয়ে জমিদার বাড়ির ভাগ্নে বউ হয়েছে,
সেখানেই বসবাস করে। জমিদার বাবুর বিধবা বোনের ছেলে বউ, তারা আর কোথায় যাবে? জমিদারের ভাগ্নি চাকরি বা করবে কোন লজ্জায়? বৈকুণ্ঠ বল্লভ যদি একালের লোক হতেন, তাহলে আত্মীয় পোষণের অপরাধ করেই তার নিজের চাকরিটি চলে যেত, কিন্তু কালটা তো সেকাল। তাই বৈকুণ্ঠ বল্লভের প্রায় পেশাই হয়ে গেছে দেশ গায়ের আত্মীয় স্বজনের যত অগাবগা হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলেগুলোকে ধরে এনে এনে এক একটা চাকরি করে দিয়ে তাদের মানুষ করে দেয়া। অবশ্য এন্ট্রান্স পাশ করে এসেছে এমন ছেলেই কি একেবারে নেই? তাও তো আছে। তেমন ছেলের জন্য উপযুক্ত চাকরিও আছে, তাও করে দেন এই বৈকুণ্ঠ বল্লভী। ছেলে জামাই ভাগ্নে ভাইপো যার জন্যই হোক, কেউ একবার চাকরির কথা বললেই বৈকুণ্ঠ বল্লভ দরাজ নির্দেশ দিয়ে চিঠি দেন, পত্রপাঠ তাহাকে পাঠিয়ে দাও, ব্যবস্থা করিতেছি। আর নিজে যখন পুজোর ছুটিতে রসুলপুরে দেশের বাড়িতে আসেন, তখন গোটা কতেককে বলে বলে ধরে নিয়ে যান। প্রসন্নময়ী এতে অবশ্যই বিশেষ খুশি হন না। তিনি বলেন, ওদের দরকার না তোমার দরকার? ওরা গাইগুই করছে আর তুমি আগ বাড়িয়ে চলুক চলুক করতে যাও কেন? তোমার কি গরজ? বৈকুণ্ঠ বল্লভ প্রায় অবাক হয়েই বলেন, গরজ নেই? বলো কি গো? গায়ের সব অকাল কুষ্মণ্য মুখ্য গিয়েওর ছেলেগুলো গেজেল গুলিখোর লক্ষ্মীছাড়া হয়ে মা বাপের মুখে চুনকালি দিয়ে বেড়াবে, গায়ে তাতে খুব মুখ উজ্জ্বল হবে? প্রসন্নময়ী এরপর কি আর নিজের মুখে চুনকালি দিয়ে বলবেন, তোমার তাতে কি বয়ে গেল? তাই অন্য লাইনে বলেন, শশী ঠাকুরপোর ভাগ্নেটা কিন্তু আর অকাল কুষ্মাণ্য নয়, পাশ করা। বিন্দু ঠাকুরজির ছেলেও তো পাশের পড়া, তাদের তো নিয়ে যাচ্ছ নারদে নেমন্তন্ন করে। বৈকুণ্ঠ দারুণ বুদ্ধিমানের ভঙ্গিতে বলেন, ওর রহস্য তুমি বুঝবে না গিন্নি। আপিসেও তো একটা মান মর্যাদা রাখা দরকার, তাই না? কেবলই অগাবাগাদে নিয়ে যাচ্ছি আর সাহেবের সামনে ধরে দিয়ে হাত কচলাচ্ছি। মাঝে মাঝে যদি এমন একখানাকে নিয়ে যেতে পারি যাতে ডাঁটের ওপর সামনে গিয়ে দাঁড় করাতে পারি, সেটা নেব না? এরপর আর কি বা বলবেন প্রসন্নময়ী? একাল তো নয় যে বলবেন, তোমার ওই পুষ্যিদের কন্যা করা আমার দ্বারা হবে না। আর কোনো কন্যাও যদি নাও হয়, রেতে ভাত তো দিতে হয় না তাদের। রেল কোম্পানি দৌলতে বাইরের কাজের লোক অবশ্য সবসময় পাওয়া যায়। বাসন মাজার একটা দায় 1 টাকা 5 সিকিকে মাইনে দিয়ে রাখলেই ব্যাস। বাকি কাজ তোমার গিয়ে ঘর ঝাড়া, ঘর মোছা, কাপড় কাচা, মশলা পেশা, ময়দা মাখা, রুটি বেলা, কাঠকয়লা ভাঙা, কাঠ কাটা, উনুন ধরানো ইত্যাদি স্তক, বাড়ির ডাল বেটে দেওয়া পর্যন্ত সবকিছুই রেলের লোকজন করে দেয়। প্রসন্নময়ী অবশ্য আগে জেনে নেন লোকটা জল কিনা। জল হলে তবেই তো বাড়িতে ঢোকানো, অতঃপর তাকে চান করিয়ে কাঁচা কাপড় পরিয়ে কাজে লাগানোর প্রশ্ন। কিন্তু যতই যা হোক, অবহেলার জন্য ভাতের হাঁড়ির ভার নেবে এমন লোক কোথায়? বৈকুণ্ঠ বল্লভ তো আজৌবন এই জামালপুর মুঙ্গেরে। পশ্চিমে বাস করার দরুন রাতে রুটি খাওয়ার ধাত হয়ে গেছে সব। তাতে ল্যাটাও কম, একটা ডাল একটা মোটা তরকারি করে রাখলেই হলো। রুটির গোছা করা থাকলেও নিশ্চিন্ত, রাতে মাছের পাট না করলেও চলে। কিন্তু গায়ের ওই নন্দী ভৃঙ্গিরা রুটি গিলতে কি চাইবে? চাইবেও না, গিলতে পারবেও না। অতএব চড়াও 2 চালের ভাতের হাঁড়ি, বসাও এত বড় মাছের ঝোলের কড়াই। একদিন সেটা না হলেই তো বৈকুণ্ঠ খোঁজ নেবেন। হ্যাঁ গো, আজ তোমার ঝরুয়ার মা মাছ দিয়ে যায়নি? মাছওয়ালি ঝরুয়ার মার এরাই সেরা খদ্দের। আর প্রসন্নময় যদি ঘুণাক্ষর খরচের কথা তোলেন, বৈকুণ্ঠ তৎক্ষণাৎ মুঠোখানেক টাকা কোটের পকেট থেকে বার করে দিয়ে বলেন, আকুলন যদি হয় আবার চেয়ে নেবে। মা লক্ষ্মী তো কৃপণতা করছেন না, তুমি বা করতে যাবে কেন? পাড়া গায়ের ছেলে সব, তেলে জলে আর মাছে ভাতে শরীর। পশ্চিমের হাওয়া রপ্ত হতে তো সময় লাগবে। প্রসন্নময়ী এরপর আর খরচের কথা মুখে আনবেন কি করে? তাছাড়া রেলের চাকরি দৌলতে সংসারে লক্ষ্মীর প্রাচুর্যও আছে বৈকুণ্ঠ বল্লভের। আমের সময় ঝোড়া ঝোড়া আম, গুড়ের সময় মটকি মটকি গুড়, এসব তো আছেই। আবার অন্য ভেটও আছে, কপির ঝোড়া, কড়াইশুটির ঝুড়ি, ফল পাকড় আসছেই হরদম। আবার হয়তো কেউ ধরাস করে একটা বড় রুই মাছ ফেলে দিয়ে গেল উঠোনে,
হয়তোবা হাঁসের ডিম বসিয়ে দিয়ে গেল 2-4 ঝুড়ি। এ সবই উপরি পাওনার অঙ্গ। এত জিনিস ঘরে থই থই করছে, খরচের কথা কানে তুলতে গেলে ভালোই বা দেখাবে কি করে? কিন্তু ওইসব খাদ্যবস্তুগুলো গুছিয়ে কেটে কুটে ভাগ করে দিয়ে খাওয়ানো কাজ নয়। তাও তো তেমন বিশ্বাস হয় না বৈকুণ্ঠ বল্লভের। নিজে রাতটা খেতে বসে ঠিক বলবেন, ওরা সবাই খেয়েছে তো? ওরা মানে গুণনিধিরা। চাকরিতে ঢুকিয়ে দেওয়ার পরেই কি শান্তি আছে? যতদিন না তাদের একটা যেমন তেমন কোয়ার্টার্স পাইয়ে দিচ্ছেন অথবা অন্যখানে বদলি হয়ে যাচ্ছে, তারা ততদিন তো বৈকুণ্ঠ নিবাসী স্থিতি, যেখানে বোর্ডিং অ্যান্ড লজিং ফ্রি। সেকালের গিন্নি তাই প্রসন্নময়ী কেবলমাত্র মনে মনে অপ্রসন্ন হওয়া ছাড়া আর কিছুই করে উঠতে পারেন না। বড়জোর খেয়েছে গো খেয়েছে, বিশ্বাস না হয় ডেকে সুদাও বলে ঝংকার দিয়ে ওঠে, এর বেশি আর কিছুই নয়। একালের গিন্নি হলে কর্তার মহৎ হওয়া ঘুচিয়ে ছাড়তেন। বৈকুণ্ঠ নিবাস থেকে 1 লট মানুষ গোত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে অথবা অন্তর্বর্তীকালে আর 1 লট মানুষ এসে যায়। পুজোর ছুটিতে রসুলপুরে যাওয়া মনে করলে প্রসন্নময়ের আনন্দ যেমন হয় তেমনি আতঙ্কও হয়। যে কটাকে পুজোর ছুটিতে দেশে বেরিয়ে নিয়ে যেতে সঙ্গে করে আনেন, তার ডবল মাল নিয়ে ফেরেন বৈকুণ্ঠ। জলদবালা ছেলের জামা কাপড় গোছাতে চলে যাবার পরই সত্য আচার্যের ছেলে বটুক এসে ধরে পড়ল। কাকা, একটা অখাদ্য শালা এসে ঘাড়ে পড়ে রয়েছে, তার একটা গতি হবে না? বৈকুণ্ঠ রেগে উঠে বলেন, হবে না? এ খবর কখন কার কাছ থেকে পেলি রে বেটা? বলি, তোর ঘাড়ে যে একটা অগতি সুমুদ্ধি চেপে বসেছে, তা আমায় বলেছে কে? হাত গুনতে শিখেছি নাকি আমি? ব্যাস, বটুকের ঘাড় হালকা হয়ে গেল। তারপর এলো ঘণ্টেশ্বর ঘোষাল। তার আবেদন তার পাজি লক্ষ্মী ছাড়া সৎ ভাইটাকে নিয়ে। সে বলল, বাবা তো মরে খালাস হলো, আর তার বুড়ো বয়সের নন্দগোপালটি এখন বেয়ারাম বদমাইশের রাজা হয়ে উঠেছে। সেটাকে আপনার সঙ্গে পাচার করবার তাল করছিলাম, তা ছোট মা তো কেঁদে গঙ্গা বওয়াচ্ছেন। ছেলে ছেড়ে থাকতে পারবেন না। বৈকুণ্ঠ বল্লভ তামাকটা টানতে টানতে বলেন, তা অবশ্যই হতে পারে, বিধবার একমাত্র সন্তান, তা উনিও নয় চলুন। ছেলেটা স্থিতভীত হলে ছেলের কাছেই তো থাকতে হবে। সতীনপুর সংসারে কতদিন বনবে? ঘণ্টেশ্বর ঘোষালের পাতা হাতখানায় কি স্বর্গ নেমে এসে পড়ল? তবে ঘোরেল ছেলে ঘণ্টেশ্বর, তাই মুখের হাসি মুখে চেপে করুণ গলায় বললেন, সে কি উনি যেতে রাজি হবেন? বৈকুণ্ঠ বল্লভ বললেন, কেন, না হবার কি আছে? পরের বাড়ি তো নয়। শোক তাপ মন, চলুন না, একটা নতুন দেশে মিলেমিশে থাকবেন, মন প্রফুল্ল থাকবে। আচ্ছা, রাজি না হন আমার কাছে একবার পাঠিয়ে দিস। বৈকুণ্ঠ ডেকে পাঠালে গ্রামের কারো না করার সামর্থ্য নেই। অতএব ঘণ্টেশ্বর ঘোষালের সৎমা, যজ্ঞেশ্বর ঘোষালের বিধবা সুধারানী এক গলা ঘোমটা দিয়ে এসে দাঁড়ালেন দরজায়, কাছে প্রসন্নময়ী। বৈকুণ্ঠ দরাজ গলায় বলেন, ছেলের সঙ্গে আপনিও চলুন খুড়ি, সেই প্রস্তাবেই আপনাকে ডাকা। মেয়ের বয়সী খুড়ি ঘোমটার মধ্যে থেকে যা বলেন প্রসন্নময়ীকেই তার পাটোদ্ধার করে দিতে হয়। প্রসন্নময়ী বলে, খুড়ি বলছে দেশ ভুই ছেড়ে বিদেশে যাত্রা তার হবে না। বৈকুণ্ঠ বলেন, এই দেখো কাণ্ড, দেশ ভুই ছেড়ে আমি যাইনি। যেখানে অন্ন সেটাই তো দেশ, ছেলে যেখানে কাজকর্ম করবে সেখানেই তো থাকবে। খুড়িকে বলো, জলে তো আর পড়বেন না। আর দ্বিমত করবেন না খুড়ি, আখেরে উন্নতি হবে, এমন কাজে ঢুকিয়ে দেব ছোড়াকে। প্রসন্নময়ী উৎসাহের গলায় বলেন, খুড়ি বলছে দুটো মানুষ শুধু মুধু তোমার গলায় গিয়ে পড়বে, বরং কাজের একটা খবর হলে। বৈকুণ্ঠ বলেন, আহা, কি মুশকিল খুড়ি, গলায় পড়া আবার কি? কথাটা সত্য নয় খুড়ি, মানুষ মানুষের বাড়িতে যাবে না তো কি জন্তু জানোয়ারের বাড়ি যাবে? বৈকুণ্ঠ প্রসন্নময়ীকে বলেন, তুমি বলে দাও খুড়িকে, বরং আমাদের সংসারে সুস্বারী হবে।
শাশুড়ি বউ দুজন মিলে সংসার করবে, তোমার খাটুনি কমবে। তাছাড়া আলাদা আলাদা গেলে তো আবার রেলের ভাড়া লাগবে। আমার সঙ্গে গেলে সেলাটা নেই। মাগনা রেল কোম্পানিকে 4টি গুণাগার দেওয়ার দরকারটা কি? না না, অত সাত পাঁচা চিন্তায় কাজ নেই। কাপড়টা গামছাটা গুছিয়ে নিতে বলো, কালই রওনা। আর হ্যাঁ, আর একটা কথা, খনি না থাকলেও নাবালকের সম্পত্তি গ্রাস করবে, সে ভাবনা করার দরকার নেই। বৈকুণ্ঠ বল্লভ এখনো মরেননি। এরপর বৈকুণ্ঠ বল্লভ গায়ে বেরোন। কোথায় কোন বেকার হতভাগা বিড়ি খেয়ে আর মাছ ধরে বেড়াচ্ছে, খুঁজে পেতে প্রায় জবরদস্তি করে নিয়ে যাবার ব্যবস্থা করেন তাদের। তিনি বলেন, আরে বাবা, অত গাইগুই কেন? জলে তো পড়ছে না। আপনজনের বাড়ি হাওয়া বদলে যায় না লোকে? মনে করো না তাই পাঠাচ্ছ ছেলেকে। ম্যালেরিয়ায় ভুগে ভুগে সব কটাই তো দেখছি পিলে পেটা। জামালপুরের জল হাওয়া আর রাধুর মার যত্নের গুণে শরীর 2 দিনে সেরে যাবে। সুতরাং পরদিন বৈকুণ্ঠ বল্লভ গুটি 8-10 নানা বয়সের, নানান সাইজের আর নানা সম্পর্কের আপনজন নিয়ে গিয়ে ওঠেন রেলগাড়িতে। টিকিট কাটার ঝামেলা নেই, বৈকুণ্ঠ বল্লভ যে সঙ্গে আছেন। প্রসন্নময়ী একসময় অন্তরালে বলেন, এরপর লোকে তোমাকে আর কাটি বলবে। বৈকুণ্ঠ প্রসন্ন হাসি হেসে বলেন, বলুক, ভবিষ্যৎ বুঝবে ভালো করেছি কি মন্দ করেছি। লোকের উপকার করবার উপায় হাতে থাকলে না করে থাকা যায় নাকি? না, তাই করতে আছে। আমি যে কদিন চাকরিতে আছি যতগুলোকে পারি হিল্লে করে দিয়ে যাব। আর প্রসন্নময়ী ঘোমটার আড়ালে নথ নেড়ে বলেন, আর তুমি যত যে উপায় করবে সব ওতেই যাবে? বৈকুণ্ঠ আতাত গলায় বলেন, তো গেলই, জলে তো আর পড়ে যাচ্ছে না, মানুষের পেটেই তো যাচ্ছে। তোমার পেটের গুলির পেটে টান পড়লে তখন বলতে এসো। তা সেই তখনটা আর প্রসন্নময়ীর ভাগ্যে আসে না, কারণ বৈকুণ্ঠ বল্লভের ডান হাতে বাঁ হাতের উপরই। সাহেবের নেক নজরের লোক ট্যাফও করে কার সাধ্যি। তাছাড়া রেল কোম্পানির মালে তো বৈকুণ্ঠ ভবন ভর্তি। কাঠ, কয়লা, কেরোসিন এইসব যে কিনতে হয় তা বৈকুণ্ঠ পরিবারে কেউ জানত না। বৈকুণ্ঠের আত্মীয়, বন্ধু, সমাজের ছেলেপিলের তিনি অর্ডার সাপ্লায়ার ছিলেন। নিয়মিত যোগান দিয়ে গেছেন বৈকুণ্ঠ চক, খড়ি, পেন্সিল, কাগজ, কালি, রবার, আলপিন, আরও কত কি। তা হিসেব করলে বলতেই হবে লোকটি সততা সম্পন্ন ছিলেন না। অনেক দোষ ছিল ভদ্রলোকের। ঘুষ খাওয়া, আত্মীয় স্বজন পোষণ, বিনা টিকিটে রেলগাড়ি চড়ার উৎসাহ দান, বহুবিধ চতুরালি করে আপনজনদের সুরাহা করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। যদিও তিনি নিজে এগুলোকে কখনো দোষ বলে মনে করতেন না, তাহলেও দোষ তো দোষী। তবু ছেলেবেলায় আমার বাবার এই দূর সম্পর্কের মামা ওই বৈকুণ্ঠ বল্লভের গল্প শুনতে দারুণ ভালো লাগতো। আমাদের আজকের গল্প, একটি সত্য গল্প, এখানেই সমাপ্ত হলো। নমস্কার।